নির্বাচনী প্রচারণায় এক কাতারে সবাই জোট আর স্বতন্ত্রের সংখ্যায় হিসেব নিকেশ হয়ে উঠছে জটিল। এর মাঝে সরকার গঠন করতে পারলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। চলছে প্রার্থীদের প্রচার যুদ্ধ আর হিসেব নিকেশ করছেন ভোটাররাও। নির্বাচনী ডামাডোলের সবশেষ তথ্য নিয়ে ভোটের সময় আছি আমি আফজাল হোসেন। জানিয়ে দেব শিরোনাম। নির্বাচনী প্রচারণায় নবীন থেকে প্রবীণ এক কাতারে প্রার্থীরা ভোটারদের মন জয়ে নানা কৌশল। কিছু কিছু জায়গায় হামলার অভিযোগ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। চট্টগ্রাম 12 আসনে জমজমাট প্রচারণা, বাড়ছে সংঘাত। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হাতে লাঞ্ছিত স্বতন্ত্রের অনুসারীরা। একই চিত্র চট্টগ্রাম 15তেও। এবং মাগুরা 1 আসনে সবার নজর নৌকার কাণ্ডারি সাকিব আল হাসানের দিকে। বিশ্বজয়ী খেলোয়াড়, এবার ভোটের পরীক্ষায় মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী। চতুর্থ দিনের মতো চলছে প্রচার প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে কেন্দ্রীয় রাজনীতিতেও চলছে নানা হিসেব নিকেশ। নির্বাচন কমিশন মাঠ সমতল করতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। একই সঙ্গে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বৈঠক করেছে। কিভাবে ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়, সুষ্ঠুভাবে ভোটাররা নির্বাচন করতে পারেন, সেই দিকটিও কিন্তু পুলিশের তরফ থেকে তাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটি নির্বাচন কমিশনকে জানিয়েছে। কিছু আসনের ভোটের সমীকরণ জানাবো, তার আগে কেন্দ্রীয় রাজনীতিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে সেটি একটু জানাতে চাই। নৌকা, লাঙ্গল, ট্রাক আর ঈগলের লড়াই হবে এবারে দ্বাদশ সংসদ নির্বাচনে। যে বিএনপি যেহেতু নির্বাচনী ট্রেনে ওঠেনি, সেই কারণে বিএনপির প্রতীক নেই, শুধুমাত্র লাঙ্গল রয়েছে, নৌকা রয়েছে, ট্রাক, ঈগলের লড়াই কিন্তু এবারের হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটি কিন্তু আভাস পাচ্ছি। চলছে প্রার্থীর সঙ্গে ইসির মতবিনিময়। বিভিন্ন বিভাগে গিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন, কার কী সমস্যা ফেস করছেন নির্বাচনী প্রচারণায় গিয়ে সেগুলো কিন্তু শুনছেন, এবং কি পদক্ষেপ নেওয়া যায় সেই সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিচ্ছে নির্বাচন কমিশন। 2 দিনে অন্তত 15 আসনে সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনের যে শান্ত পরিবেশ অনেক ক্ষেত্রে অশান্ত হওয়ার আশঙ্কা করছে, সেই কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটি কিন্তু ঢেলে সাজিয়েছে, এবং বেশ কিছু অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন কমিশনে এসেছে। সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। 117টি আসনে ভোটের সহজ সমীকরণ, অর্থাৎ এই 117টি আসনে আওয়ামী লীগের শক্ত কোনো প্রতিপক্ষ নেই। সেই কারণে এই 117টি আসনে আওয়ামী লীগের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন তারা কিন্তু ফুরফুরে মেজাজেই রয়েছেন। এছাড়া 149টি আসনে আওয়ামী লীগ, স্বতন্ত্র এবং জাতীয় পার্টি সহ অন্যান্য দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আমরা আভাস পাচ্ছি। জাতীয় পার্টি আজকে জাতির সামনে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। 24 দফা ইশতেহারে তারা প্রাদেশিক সরকার ব্যবস্থা নিয়ে নানা রকম প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। এদিকে কিন্তু বিএনপি ভোট বর্জন করেছে, এবং ভোটাররা যাতে নির্বাচন কেন্দ্রে না যান সেজন্য ভোট বিমুখ করতে বিএনপির আজকে সারা দেশে লিফলেট বিতরণ করেছে। আগামীকাল এবং পরশু তারা লিফলেট বিতরণ করবে, এবং রোববার সারা দেশে সর্বাত্মক অবরোধের ডাক কিন্তু তারা দিয়েছে। মোটামুটি বলা চলে যে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীরা যে যার মতো ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন কিভাবে আগামী 5 বছর উন্নয়ন করবেন সেই বিষয়টি কিন্তু ভোটারদের নানা কিন্তু স্বপ্ন দেখাচ্ছেন। দেখছেন ভোটের সময় ঢাকা 1 আসনে ভোটের সমীকরণ খুব একটা কঠিন হয়ে পড়েছে, কারণ এই আসনেই 2জন ব্যবসায়ী গ্রুপের 2জন প্রতিনিধিত্ব ভোট করছেন। একজন আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন সালমান এফ রহমান, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান এখন সালমা ইসলাম, যিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। সেই 2জনের মধ্যে কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। আমরা যতটুকু জানি যে এই ঢাকা 1 আসনটি 2014 সালে উন্মুক্ত রাখা হয়েছিল জোট মহাজোটের হিসেবে। এই আসনে আমরা যতটুকু দেখতে পেয়েছিলাম যে এই ঢাকা 1 আসনে 2014 সালে জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে হারিয়েছিল, এবং এই সালমা ইসলাম তিনি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2018 সালে সালমা ইসলাম কিন্তু হেরে গিয়েছিলেন। আওয়ামী লীগের যে প্রার্থী সালমান এফ রহমান তিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি এখন এমপি রয়েছেন। এই ঢাকা 1 আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 5,13,000
605 জন, পুরুষ ভোটার 2,59,445 জন, নারী ভোটার 2,54,157 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 3 জন। আর এই সংসদীয় এলাকা যেটি আমি বলছিলাম যে দোহার ও নবাবগঞ্জ, এই আসনে 7 জন আওয়ামী লীগের 7 জন বৈধ প্রার্থী রয়েছেন। তার মধ্যে মূল লড়াইটি হবে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান এবং জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম। এই দুজনের মধ্যেই মোটামুটি এবার প্রতিদ্বন্দ্বী হবে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু আমরা পাচ্ছি। ঢাকা 1 আসনে রয়েছেন সহকর্মী আলতাফ। জি জি, ভোটাররা আসলে তারা যেটি বলছেন যে তাদের ভাষায় এই নবাবগঞ্জে বা দোহারে বা ঢাকা 1 আসনে একমাত্র উন্নয়নের কাণ্ডারি হচ্ছে সালমান এফ রহমান। 2018 সালে আপনি জানেন যে অনেক ভোটের ব্যবধানে সালমান এফ রহমান বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সালমা ইসলাম, মাত্র 37,000 ভোট পেয়েছিলেন। বিপরীতে সালমান এফ রহমান পেয়েছিলেন মোটামুটি 3 লাখের উপরে ভোট পেয়েছিলেন। সেই হিসেবে এবং গত 18 সাল থেকে এখন পর্যন্ত গত এই সময়ের মধ্যে যে উন্নয়ন ঘটেছে দোহার এবং এই নবাবগঞ্জ এলাকায়, সেই দিক থেকে এলাকাবাসীর যে প্রত্যাশা, তারা বলছেন যে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে অবশ্যই সালমান এফ রহমানের বিকল্প এই অঞ্চলে এখন পর্যন্ত নেই। যদিও আমরা অনেকের মুখ থেকে শুনেছি যে আসলে এবারে হাড্ডাহাড্ডি লড়াইটা আসলে হাড্ডাহাড্ডি হবে, কেননা সালমা ইসলামের শক্ত অবস্থান এখানে ছিল। এর আগে আপনি জানেন 2014 সালে যেটা আপনি বলছিলেন, তিনি কিন্তু এখানে আওয়ামী লীগের একজন প্রার্থীকে আব্দুল মান্নানকে পরাজিত করে বিজয়ী হন এবং তিনি 5 বছর সংসদে ছিলেন। সেই হিসেবে আবার অনেকেই বলছেন যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, কারণ সালমা ইসলাম যেমন একটা গ্রুপের একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে আছেন এবং তার জনপ্রিয়তা আছে। তবে সালমান এফ রহমান গত 5 বছরে যে উন্নয়নটি ঘটিয়েছে এই এলাকায়, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত এই এলাকার মানুষজন সালমান এফ রহমানকেই চান, এটা আমাদেরকে বারবারই তারা বলছিলেন। আফজাল, আরেকটি বিষয় আলতাফ আপনার কাছে জানতে চাই যে এই যে 2 বড় ব্যবসায়ীদের মধ্যে প্রতিনিধি তারা নির্বাচনে অংশ নিচ্ছেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, আসলে প্রশাসনের ভূমিকাটা কি? প্রশাসন কি কোনো প্রার্থীর কোনো অভিযোগ আছে প্রশাসন নিয়ে? না, এখন পর্যন্ত কোনো অভিযোগের কথা আমরা শুনিনি, বরং আমরা যেটি দেখেছি যে উৎসবমুখর পরিবেশ তো আছেই, সেই সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে নির্বাচন নির্বিঘ্নে করার জন্য এবং সুষ্ঠু শান্তি শৃঙ্খলার সাথে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সব ধরনের তারা সহযোগিতা করবে। এবং এখানে যে আমরা দেখছি সকাল থেকে প্রার্থীরা দৌড়ঝাঁপ করলেন, তাদের ভোটারদের কাছে যাচ্ছিলেন, তারা ভোট প্রার্থনা করছিলেন। ঠিক সেই সময় কিন্তু আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সব ধরনের সহযোগিতার যে বিষয়টা সেটা আমাদের চোখে পড়েছে। তো এই ছিল আসলে দোহার নবাবগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। আলতাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলতাফ জানাচ্ছিলেন ঢাকা 1 আসনের ভোটের নানা সমীকরণ। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম এবং আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন সালমান এফ রহমান। দুজনই কিন্তু 2টি বড় ব্যবসায়িক গ্রুপের প্রতিনিধি এবং একজন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছেন, আরেকজন জাতীয় পার্টির হয়ে নির্বাচন করছেন, একজন সাবেক সংসদ সদস্য এবং একজন বর্তমান সংসদ সদস্য। আগামী 7 জানুয়ারি নির্বাচনে এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস আমরা এখন পর্যন্ত পাচ্ছি, দেখছেন ভোটের সময়। মাগুরা 1 আসনের দিকে সবারই কিন্তু নজর, কারণ এই আসনে এবার নির্বাচন করছেন আওয়ামী লীগের টিকিট নিয়ে বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তার বিপরীতে শক্ত কোনো প্রতিপক্ষ নেই। এখন পর্যন্ত এই আসনে মোট 5 জন বৈধ প্রার্থী রয়েছেন এবং এই আসনে ভোটের খুব একটা যে জটিল সমীকরণ আমরা আসলে কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ এই আসনের সাকিবের বিপরীতে যে শক্ত প্রতিদ্বন্দ্বী কেউ নেই, কারণ অন্য যে 5 জন প্রার্থী রয়েছেন তারা আসলে বিভিন্ন দল থেকে নির্বাচন করছেন এবং সেই দলগুলোর ভোটের সমীকরণ বা ভোটের হিসাবটাও কিন্তু খুব একটা আমরা লক্ষ্য করছি না। সংসদীয় এলাকা হচ্ছে সদর ও শ্রীপুর নিয়ে এই মাগুরা 1 আসন গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 4,91,491 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,863 জন, নারী ভোটার 1,99,626 জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র 1 জন এবং শ্রীপুর এবং সদর উপজেলার আংশিক এলাকা নিয়েই কিন্তু এই এলাকাটি বা এই সংসদীয় আসনটি গঠিত। এবং যদিও ক্রিকেটার সাকিব আল হাসান তিনি প্রতিদিনই নিয়ম করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তারপরেও যদিও ভোটের হিসেব খুব একটা যে জটিল সেটি কিন্তু নেই।
আমরা এই আসনের খবর জানবো, সহকর্মী সাজিদ মুস্তাহিদ আছেন। সাজিদ, আসলে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এই আসনে ভোটের সমীকরণ খুব একটা নেই, কারণ সাকিব আল হাসানকে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্ত কোনো প্রার্থীও নেই। ভোটাররা কি বলছেন আসলে? আপনি একদম ঠিক বলেছেন আফজাল। সকাল থেকে আমি দেখেছি মাগুরা এক, যেটা আসলে যে আসনে সাকিব আল হাসান প্রার্থী, সেখানে কিন্তু একমাত্র সাকিব আল হাসানকেই আপনার প্রচারণা করতে দেখা যাচ্ছে। অন্য কোনো প্রার্থীর আমরা কোনো তেমন পোস্টারও কিন্তু দেখিনি। আসলে বলা যায় যে সাকিব আল হাসানের যে খ্যাতি আছে বিশ্বজুড়ে, এবং সেই খ্যাতির প্রভাব কিন্তু স্পষ্ট এবারের নির্বাচনে, যে অনেকে তার প্রতিপক্ষরা হয়তো ধরে নিয়েছে যে তারা হয়তো সাকিবের সঙ্গে এই নির্বাচনের লড়াই, নির্বাচনের যুদ্ধে তারা পেরে উঠবে না, যার কারণে অনেকে হয়তো প্রচারণা শুরু করেনি বা অনেকে একটু দেরি করছে প্রচারণা শুরু করতে। সকাল থেকে যেটা দেখেছি, সাকিব আল হাসান আজকেও মাগুরা সদরের দুটো ওয়ার্ডে গিয়েছিলেন, সেখানে তিনি জনসংযোগ করেছেন এবং নির্বাচনী কিছু প্রচারণা অংশ নিয়েছেন। তিনি অনেকের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, যেটা মাগুরার জনসাধারণের কাছ থেকে তাদের বক্তব্য শুনে যেটা মনে হচ্ছে সবাই কিন্তু আসলে সাকিব আল হাসান এখানে প্রার্থী হওয়ায় প্রত্যেকেই কিন্তু খুব খুশি, এবং তারা বলছেন যে ঘরের ছেলে ঘরে ফিরেছে। সাকিব আল হাসান আমরা জানি খেলার কারণে কিন্তু মাগুরায় খুব একটা আসতে পারতেন না বা তার খুব একটা থাকা হতো না, এবং একই কারণে সাকিব কিন্তু এটা অতীতেও বলেছেন যে সাকিব আসলে মাগুরায় উন্নয়ন করতে চান, মাগুরায় থাকতে চান, মাগুরাবাসীর যে কোনো কাজে তাদের পাশে থাকতে চান, এবং এই কারণেই কিন্তু মাগুরাবাসী যারা আমরা দেখছি, যাদের সঙ্গে সাধারণ মানুষ যাদের সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু সবাই খুব উৎফুল্ল উচ্ছ্বসিত যে সাকিব আল হাসান ভোট যুদ্ধে নেমেছেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। এবং একই সঙ্গে সাকিব কিন্তু যেই জনসভাগুলোতে বা যেই জনসংযোগ কার্যক্রমগুলো ছিল যেখানে তিনি অংশ নিয়েছেন, সেখানে কিন্তু তিনি অঙ্গীকার করেছেন এবং সবার কাছ থেকে সেই শপথটা নিয়েছেন যে সবাই যেন ভোট দেন সাকিব আল হাসানকে, এবং সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাকিবের সঙ্গে তার এই প্রচারণায় অংশ নিয়েছেন। এবং আমরা যেটা দেখলাম যে সবাই কিন্তু সাকিব আসলে অনেকে সাকিবকে শুধু টিভিতে দেখেছে এতদিন। সাকিব মাগুরার ছেলে হলো, যেটা বললাম যে এখানে খুব একটা তার আশা হতো না, ক্রিকেট নিয়ে তার অনেক ব্যস্ততা ছিল। বিশ্বসেরা অলরাউন্ডার হলে আসলে যেটা হয় যে তিনি বাংলাদেশের 3 ফরম্যাটের অধিনায়ক। শুধু তাই না, বাংলাদেশের একমাত্র ক্রিকেটে যিনি বিশ্বের সবগুলো ফ্র্যাঞ্চাইজি লিগেও কিন্তু সাজিদ, আমরা সাকিব আল হাসানের ব্যাকগ্রাউন্ডটা জানি। তিনি যে নির্বাচন করছেন সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে কিভাবে আসলে গ্রহণ করেছে, তার পাশে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে কি না? অবশ্যই আজকে আমরা যেটা দেখেছিলাম যে সাকিব আল হাসান কিন্তু প্রচারণা যখন শুরু করেন, তিনি মাগুরার জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার যিনি আসলে প্রয়াত, তার বাসা থেকে কিন্তু তার প্রচারণা শুরু করেন। এবং আজকেও দেখেছি সাবেক সভাপতি মাগুরা জেলা আওয়ামী লীগের তার বাসায় গিয়েছিলেন, দোয়া চেয়েছেন, এবং বিভিন্ন ইউনিটের কিন্তু দেখছি বিভিন্ন ওয়ার্ডের অনেক নেতারা আসছেন। জেলা ছাত্রলীগের সভাপতি যিনি, তিনি আজ সারাদিনই সাকিবের সঙ্গে ছিলেন, এবং বিভিন্ন প্রবীণ নেতারাও কিন্তু প্রত্যেকটা জনসভায় সাকিবের পাশে আছেন, সাকিবের পাশে ছিলেন, এবং সাকিবের পক্ষে কিন্তু সবাই ভোট চাইছেন। এবং সাকিব, অনেকে হয়তো বা ধারণা করেছিলেন যে সাকিব যেহেতু রাজনীতির মানুষ না, তিনি খেলার মাঠের লোক, তিনি কতটুকু জেলা আওয়ামী লীগের যে নেতারা আছে তারা তাকে কতটুকু সমর্থন দিবে বা কতটুকু সাপোর্ট দিবে, এটা নিয়ে কিন্তু অনেকে একটু সন্দিহান ছিলেন। তবে এখানে আসার পর যেটা দেখেছি, আজ দিনব্যাপী সাকিব যেখানে তার জনসংযোগ করেছেন, জেলার যারা নেতা তারা সবাই কিন্তু, সিনিয়র নেতারা সবাই কিন্তু সাকিবের পাশে আছেন, এবং জেলার আওয়ামী লীগের যে অন্য ইউনিটগুলো আছে সেখানকার কর্মী এবং নেতারাও কিন্তু সাকিবকে তার জনসংযোগে পাশে আছেন। বিভিন্ন জায়গায় আপনার সঙ্গে সাকিব আল হাসানের কথা হয়েছে কিনা? কারণ সাকিবকে এই নির্বাচনে সাকিব অংশগ্রহণ করছেন, নমিনেশন পেপার নেয়ার পর থেকে তাকে অনেক সমালোচনায় কিন্তু বিদ্ধ হতে হয়েছে। এই সমালোচনার জবাবটা তিনি কিভাবে দিচ্ছেন বা কি বলছেন এই সমালোচনাটাকে? আসলে সাকিব আল হাসান যেটা জানে যে তাকে নিয়ে যতই সমালোচনা হোক না কেন, সেটা মাঠের খেলায় বা সেটা ভোটের খেলায়, যেই খেলাতেই সাকিবের সমালোচনা হোক না কেন, তিনি কিন্তু সেগুলো খুব একটা গায়ে মাখেন না। কারণ তিনি অতীতে আমরা দেখেছি যখনই তাকে নিয়ে অনেক নেতিবাচক কথা হয় বা সমালোচনা হয়, তিনি সেগুলো পাশ কাটিয়ে যান। ঠিক এই ভোটের খেলাতেও একই আমরা দেখেছি যে সাকিবকে নিয়ে অনেকেই যেসব সমালোচনা হয়তো বা করছে, সেগুলো কিন্তু তিনি খুব একটা গায়ে মাখছেন না। তিনি তার কাজটা করছেন, তিনি মাগুরাবাসীর উন্নয়ন করতে চান, এবং মাগুরাবাসী তার এই উন্নয়নের যে তিনি করতে যাচ্ছেন এটাতে তার পাশে থাকবেন, এবং সেই অঙ্গীকার কিন্তু তারা করেছে।
সাকিব আপনাকে সাজিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাজিদ জানাচ্ছিলেন মাগুরা 1 আসনের নির্বাচনের খবরাখবর, কারণ এই আসনে লড়ছেন আওয়ামী লীগের টিকিট পেয়ে জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান, এবং সাকিব আল হাসানের বিপরীতে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় এই আসনে একেবারেই বলা যায় যে জয় একেবারেই নিশ্চিত সাকিব আল হাসানের। দেখছেন ভোটের সময়, সঙ্গে থাকুন। এটা হচ্ছে রংপুর 4 আসনের নির্বাচন, এবং ভোটের নানা সমীকরণ কিন্তু এখন মেলাতে শুরু করেছেন ভোটাররা, কারণ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের টিকিট পেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এবং জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, এবং এর বাইরে আরও কয়েকজন প্রার্থী রয়েছে, কিন্তু খুব একটা যে শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বাইরে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখছেন ভোটের সময়। 4 আসনে মোট ভোটার সংখ্যা যদি একটু দেখাতে চাই, যে এই আসনটি নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে এবং এই আসনে যতটা না নির্বাচনের প্রচারণা নিয়ে আলোচনা হচ্ছে, তার চেয়ে আমরা দেখতে পাচ্ছি যে দুই প্রার্থীর মধ্যে, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে যে কথার লড়াই, সেটি কিন্তু চলছে। এই রংপুর 4 আসনটি মূলত সংসদীয় এলাকা হচ্ছে কাউনিয়া ও পীরগাছা, এই দুটি উপজেলা নিয়েই রংপুর এই 4 সংসদীয় আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,78,386 জন, এবং এর মধ্যে পুরুষ ভোটার 2,35,066 জন, নারী ভোটার রয়েছেন 2,43,316 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 জন, এবং এই আসনে মোট বৈধ প্রার্থী 3 জন। সংসদীয় এলাকা যেটি আমি আগেই বলেছি যে কাউনিয়া ও পীরগাছা, আওয়ামী লীগের টিকিট পেয়েছেন বা আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশি, জাতীয় পার্টি থেকে মোস্তফা সেলিম বেঙ্গল, এবং এই দুজনের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আমরা আভাস পাচ্ছি। এবং এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে এই দুটি আসনের দুইজন প্রার্থীর মধ্যে যে কথার লড়াই, সেই কথার লড়াই কিন্তু চলছে, একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ চলছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টিপু মুনশি। টিপু মুনশি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। এই যে 7 তারিখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, মূলত আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তিনি নানা রকম অভিযোগের তীর কিন্তু আপনার দিকে তুলছেন, যে আপনি বহিরাগত এলাকার দিকে খোঁজ খবর রাখেন না, এলাকার মানুষকে ভালোবাসেন না, এই ধরনের অভিযোগগুলো তুলছে। আসলে এর জবাবটা কি? দেখেন, এই জবাব একটাই, সেটা হলো গিয়ে আগামী 7ই জানুয়ারি জনগণের ভোট। আমরা মানুষের কাছে ভোট চাইতে এসেছি। গত 15 বছর এই অঞ্চলের মানুষের জন্য যে কাজ করেছি, যে কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন, সেটাই বলবে আগামী 7ই জানুয়ারির ভোট। অতএব যে কথা তিনি বলছেন সেটা উনি বলতে পারেন বটে, কিন্তু ভোটের রেজাল্ট দিয়ে সেটা প্রমাণিত হবে এই অঞ্চলের মানুষ আমাকে চায় কিনা, নৌকাকে চায় কিনা। এই আসনটি মূলত 2001 সালে জাতীয় পার্টির ছিল, এরপরে জোট মহাজোটের হিসেবে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন, এরপরে আপনি নির্বাচিত হয়েছেন। ভোটাররা আসলে কি বলছে, ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনি? দেখেন, গত 15 বছর ধরে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, সার্বিক উন্নয়নেই তারা চাইছে যে আবার নৌকার প্রার্থী এখান থেকে জিতে আসুক। এখানে তারা দেখতে পাচ্ছে, যদি হিসাব করি গত 15 বছরের আগে এই অঞ্চলে কি পরিমাণ রাস্তাঘাট ছিল, ব্রিজ ছিল, স্কুল প্রতিষ্ঠান করা ছিল, সবগুলোর সাথে পাশাপাশি এই 15 বছরে কি হয়েছে এখানকার জনগণ সেই হিসাবটা জানে এবং বোঝে, যার ফলেই তারা এই উন্নয়নের পক্ষে আছে এবং তাদের জীবন ব্যবস্থা বদলে গেছে। অতএব তারা অবশ্যই তারা তাদের ভালো বোঝেন, কাকে ভোট দিলে পরে তাদের উন্নতি হবে, এলাকার উন্নতি হবে, দেশের উন্নতি হবে, সেইভাবেই তারা এই ভোটকে নিচ্ছেন। এবং আগামী 7 তারিখের নির্বাচনে সমস্ত রকম রেকর্ড ব্রেক করে দিয়ে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং নৌকার বিজয় সুনিশ্চিত করবেন। টিপু মুনশি, এই নির্বাচনে বড় একটি দল নির্বাচনে অংশগ্রহণ করেননি, ভোটারদের ভোট বিমুখ করতে নানা ধরনের তৎপরতাও কিন্তু চালাচ্ছেন। আপনারা ভোটারদের নির্বাচনী কেন্দ্রে আনার জন্য কি ধরনের পদক্ষেপগুলো নিচ্ছেন বা কি কৌশল নিয়ে আপনারা এগোচ্ছেন ভোটারদের কেন্দ্রে আনার জন্য? দেখেন, আমরা জানি আমাদের ভোটাররা ভোট দেবেন, কে কি প্রচার চালাচ্ছে সেটা তাদের ব্যাপার, কিন্তু এই অঞ্চলের মানুষ উন্নয়নের স্বার্থে, এগিয়ে যাওয়ার স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে তারা নৌকায় ভোট দিতে যাবেন, কেন্দ্রে যাবেন। এবং তারা নিশ্চিত, আমি নিশ্চিত
যে গতবার যে ভোট পেয়েছি আমরা, গতবারের ভোট ছিল আমরা 2 লক্ষ ভোট পেয়েছিলাম। যিনি আমাদের প্রতিপক্ষ ছিলেন বিএনপির প্রার্থী, তিনি 1 লক্ষ মতো ভোট পেয়েছিলেন, এবং যিনি আজকে দাঁড়িয়েছেন লাঙ্গল প্রতীক নিয়ে, তিনি 1000-5 ভোট পেয়েছিলেন। তো যাই হোক, সেই ভোটের ডিফারেন্সটাও আমার এলাকার মানুষ জানে যে লক্ষ ভোটের ডিফারেন্সে নৌকা জিতেছে, এবং সেই কথা মাথায় রেখে তারা এবারও সিদ্ধান্ত নিয়েছে যে কোনো অবস্থাতেই তারা 2 লক্ষ ভোটের কম নৌকাকে দেবেন না। অতএব আমি নিশ্চিত জানি যে কোনো প্রচার যাই তারা করুক না কেন, তাতে করে আমার এলাকার মানুষের ভোটের উপরে কোনো প্রভাব পড়বে না। তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তারা ভোট দেবেন। মূলত জাতীয় পার্টির 26টি আসন ক্ষমতাসীন দল তাদেরকে ছেড়ে দিয়েছে এবং বাকি আসনে জাতীয় পার্টি নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে। যে এই 26টি আসনে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগ একজোট হয়ে নির্বাচন করছেন। জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির পক্ষে ভোট চাচ্ছে, আর যেসব আসনগুলো জাতীয় পার্টি এককভাবে ভোট করছে সেই সব আসনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টি সরকারের নানা সমালোচনা করে ভোট চাচ্ছেন। এটি কি তাদের কৌশল কিনা ভোট টানার জন্য? দেখেন, একজন প্রতিপক্ষ থাকেই, সেই প্রতিপক্ষ তো তার পক্ষে বললে পরে তো তার ভোট চাওয়ার স্কোপ থাকে না, যার কারণে স্বাভাবিকভাবেই তার অবস্থানটাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তারা কিছু কিছু কথা বলছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কথা বলছেন। তো সেটা স্বাভাবিক, ভোটের যুদ্ধে স্বাভাবিকভাবে এইসব কথাগুলো বলবেন। আমরা এই ব্যাপার নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের সামনে যেটা প্রকাশিত, যেটা সবাই দেখতে পাচ্ছেন যে কি কাজ হয়েছে, এলাকার কি উন্নয়ন হয়েছে, দেশটা আজকে কোথায় গেছে, সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজকে রোল মডেল। সারা বিশ্ব তাকিয়ে আছে 2026 সালে, আর মাত্র 2 বছর পর বাংলাদেশটাকে জাতিসংঘের স্বীকৃতি অনুসারে আমরা মধ্যম আয়ের দেশ হব। এসব আমার এলাকার মানুষ জানে। তারা কাগজ পড়েন, শিক্ষিত মানুষ, অতএব তারা জানেন কোথায় ভোট দিতে হবে, এবং তারা এই সংকল্প করেছেন যে গতবারের ভোটের চেয়ে বেশি ভোট দিয়ে এবার নৌকাকে তারা বিজয়ী করবেন। আপনি একজন মন্ত্রী, মন্ত্রীদের ক্ষেত্রে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বেশ কিছু বিধিবিধান মেনে চলতে হয়, সেগুলোর দিকে আপনার বাড়তি কোনো নজর আছে কিনা? দেখেন, আমি মন্ত্রী, আমি একজন সেন্সিবল নাগরিকও বটে। আমি প্রথম দিন থেকে আমি ঠিক করেছি যে যেসব নিয়ম কানুন আছে তার কোনো ব্যত্যয় ঘটবে না। আমি নিজেই যদি আইন ভঙ্গ করি তাহলে তো মানুষকে বলতে পারবো না। অতএব আমরা সচেতন আছি যে এই এলাকায় ভোটে যেন কোনো রকম অনিয়ম না হয়, কোনো রকম বিধিবিধান থেকে বাইরে কিছু না হয়। আমরা যথেষ্ট পরিমাণ সতর্ক সেই ব্যাপারে। ধন্যবাদ টিপু মুন্সী আপনাকে, এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি যে এই আসনে 2 দলের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বাক বিতণ্ডা বা কথা লড়াই থাকলেও 7 জানুয়ারি অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবেই ভোট হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে ওই এলাকার ভোটাররা। দেখছেন ভোটের সময়। চট্টগ্রাম 12 আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। একই সঙ্গে এই 4 দিনে, অর্থাৎ প্রচার প্রচারণের 4 দিনে 2 পক্ষের প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থীর কথার লড়াইয়ে কিন্তু এর মধ্যে নানা ধরনের সহিংসতার খবরও কিন্তু আমরা পেয়েছি। চট্টগ্রাম 12 আসনে যদি আমি বলি যে মোট ভোটার সংখ্যা 3,29,433 জন। আমরা যদি একটু বিস্তারিত দেখতে চাই যে এই চট্টগ্রাম 12 আসন নিয়ে এত আলোচনা কেন, কারণ ওই আসনে যে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, এর বাইরে হুইপ রয়েছেন শামসুল হক, তাদের মধ্যে কথার লড়াই চলছে। সংসদীয় আসন পটিয়া, ভোটার সংখ্যা 3,29,433 জন, এবং এই আসনে এই ভোটারদের মধ্যে পুরুষ ভোটার 1,72,229 জন, মহিলা ভোটার রয়েছেন 1,57,204 জন। তৃতীয় লিঙ্গের কোনো ভোটার এই সংসদীয় এলাকায় নেই। আর সংসদীয় এলাকাটি হচ্ছে পটিয়া, এবং এই আসনের মোট বৈধ প্রার্থী 7 জন। আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী শামসুল হক চৌধুরী, তাদের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস পাচ্ছি। এর মধ্যে কথার লড়াইও জমে উঠেছে। একই সঙ্গে 2 প্রার্থীদের সমর্থকদের মধ্যে আমরা সংঘর্ষ, সহিংসতার খবরও কিন্তু, অভিযোগে কিন্তু আমরা পাচ্ছি। আমরা এই আসনের খবর জানবো। কমল, আসলে এই আসনের ভোটের সমীকরণটা
যতটা না কঠিন তার চেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে গত কয়েকদিন ধরেই। আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই যে আসলে উত্তেজনাটা কি নিয়ে হচ্ছে। আসলে সেটা হলো চট্টগ্রাম 12 পটিয়া আসন, আর আমি আছি সেই পটিয়া আসনের শান্তিরহাট এলাকায়। যেটা শান্তিরহাট বলা হলো সেটা শান্তি নেই, কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটিয়া কিন্তু সংঘাতে চলছে। অর্থাৎ আমি যদি বলি, একটু নির্বাচনী প্রচারণা যখন শুরু হয়েছে তখন ছিল উৎসবমুখর পরিবেশ ছিল। চট্টগ্রামের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা যেমন প্রচারণা শুরু করেছিলেন, ঠিক ভালোভাবে কিন্তু শোডাউন দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থীরা। কিন্তু চট্টগ্রাম 12 পটিয়া আসনে এবার কিন্তু মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম। তবে গতবার যে সংসদ সদস্য ছিলেন, চিফ হুইপ ছিলেন শামসুল হক চৌধুরী, তিনি এবার আওয়ামী লীগকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন। আর সংঘাতটা শুরু হয়েছে এখানে, যখনই একদিকে আজকে কিন্তু শামসুল হক চৌধুরী প্রেস কনফারেন্স করেছেন, সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন গত 3 দিন ধরে তার কর্মী সমর্থকদেরকে বিভিন্ন স্থানে নাজেহাল করা হয়েছে। গতকাল রাতে তিনি অভিযোগ করেছেন গতকাল রাতে তার প্রচারণার গাড়িতে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং চাকা কেটে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু শামসুল হক চৌধুরী অভিযোগ করছেন। আরেকদিকে কিন্তু মোতাহারুল ইসলাম ও চৌধুরী কিন্তু তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জোর কদমে। তিনি পাড়া মহল্লায় ঘুরছেন, গ্রামে গ্রামে ঘুরছেন, তিনি ভোট চাচ্ছেন। এক্ষেত্রে যেটি বলা চলে, একটা ক্ষমতার দ্বন্দ্ব আছে কিন্তু এখানের মধ্যে। একসময় শামসুল হক চৌধুরী কিন্তু এখানকার সংসদ সদস্য ছিলেন 3 বার, তিনি গতবারের প্রতিমন্ত্রীর মর্যাদায় হুইপ ছিলেন। এবার যেহেতু মনোনয়ন পায়নি এবং তার যে নেতাকর্মীরা ছিল, আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তারা কিন্তু তার কাছ থেকে সরে গিয়ে কিছুটা মোতাহারের পক্ষে অবস্থান নিয়েছে। এবং অপরদিকে শামসুল হক চৌধুরী যে ব্যক্তিগত যে ক্যারিশমা রয়েছে, সেটি তার নেতাকর্মী কিছু জড়ো করেছেন, তিনি সেই প্রচারণা চালিয়েছেন। কিন্তু সংঘাতের কারণ, অর্থাৎ তিনি দাবি করেছেন গত 3 দিন ধরে পটিয়ার বিভিন্ন স্থানে তার নেতাকর্মীদেরকে নাজেহাল করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়ির চাকা কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রচারণায় বাধা সৃষ্টি করা হয়েছে বলে কিন্তু তিনি অভিযোগ করেছেন। অপরদিকে আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছেন নৌকা প্রতীকের মোতাহারুল ইসলাম, তিনি কিন্তু সেসব অভিযোগ অস্বীকার করেছেন, তিনি প্রচারণা চালিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এখানে কিন্তু আবার জাতীয় পার্টির শক্ত প্রার্থী রয়েছে। একসময় কিন্তু পটিয়াকে কিন্তু জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে দেখা হতো। শামসুল হক মাস্টার ছিলেন এরশাদের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন এরশাদের, এবং সেই জাতীয় পার্টির অবস্থানে কিন্তু দেখেছি আমরা এই পটিয়াতে রয়েছে। অর্থাৎ ত্রিমুখী একটা লড়াই হবে এখানের মধ্যে। আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন মোতাহারুল ইসলাম এবং একই সাথে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামসুল হক চৌধুরী। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে জাতীয় পার্টি কিন্তু শোডাউন দিয়ে যাচ্ছে, অর্থাৎ লাঙ্গল প্রতীক নিয়ে, অর্থাৎ বলা চলে ত্রিমুখী কিন্তু লড়াই হবে এই পটিয়াতে। এবং যেহেতু ক্ষমতার একটু দাপট থাকবে, ক্ষমতার লড়াই থাকবে, সেইটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচারণার ক্ষেত্রে সেটি বড় ধরনের ভূমিকা রাখছে। শামসুল হক চৌধুরী এতদিন পর্যন্ত এককভাবে আওয়ামী লীগের কর্তৃত্ব চালিয়ে গেছেন এই পটিয়া আসনে, এবার তিনি মনোনয়ন পাননি। এখন তার ক্ষমতার দাপট বা যেটাই হোক, তার মানে কমল, যে আসলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী তারা কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছেন না এবং ক্ষমতার একটি লড়াই কিন্তু চলছে। এর মাঝখানে ভোটাররা যেন আতঙ্কিত না হয়, সেজন্য প্রশাসন আসলে কি ব্যবস্থা নিয়েছে? আমরা কিন্তু একটা কথা বারবার বলবো যে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল। এখন যেহেতু সংঘাত বাড়ছে, কিন্তু মানুষ উৎসবমুখরভাবে কিন্তু সে প্রচারণা অংশ নিয়ে সাধারণ মানুষ এগিয়ে আসছিল। কিন্তু যখনই সংঘাত শুরু হয় তখন কিন্তু প্রচারণা একটা সংখ্যা থেকে যায় সংঘাতের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা অসহায় হয়ে পড়ার মতো অবস্থা। আমরা আরেকটা আসনের কথা বলি। আফজাল, আপনি যেহেতু প্রশ্ন করেছেন, ঠিক পটিয়ার পাশে রয়েছে চট্টগ্রাম 15, দক্ষিণ জেলার আরেকটি গুরুত্বপূর্ণ আসন সাতকানিয়া লোহাগাড়া। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগের যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের মধ্যে সংঘাত শুরু হয়েছে। গতকালকেও কিন্তু আমরা সেখানে সংঘাত হয়েছে এবং গাড়ি ভাঙচুর হয়েছে, চেয়ারম্যানের বাড়িতে হামলা হয়েছে এবং নির্বাচনী যে প্রচারণা যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পও ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ বলা চলে চট্টগ্রামে, দক্ষিণ চট্টগ্রামের 2টি আসন খুবই রকম সংঘাতমুখর হয়ে উঠেছে। এর মাঝে রয়েছে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চট্টগ্রাম 12 পটিয়া, এবং রয়েছে সাতকানিয়া লোহাগাড়া। 2টি আসনে কিন্তু প্রশাসন কেমন ভূমিকা রাখছে এখনও তার সুস্পষ্ট নয়, কারণ যারা সংঘাতে জড়াচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে। সাধারণ মানুষকে যে নির্বাচনমুখী হয়ে উঠেছে সেটি ধরে রাখতে হবে। কমল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমল জানাচ্ছিলেন যে চট্টগ্রামের পটিয়া এই আসনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী যিনি আওয়ামী লীগেরই রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি মনোনয়ন পাননি। তাদের মধ্যে একেবারেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা যেমন রয়েছে, এর মধ্যে দুজনের শোডাউন, সহিংসতার ঘটনাও কিন্তু ঘটেছে। প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয় তাহলে ভোটারদের মধ্যে আসলে উদ্বেগ কাজ করবে, এটি স্বাভাবিক। দেখছেন ভোটের সময়, সঙ্গে থাকুন।
দেখছেন ভোটের সময়। কমল দেব কিছুক্ষণ আগেই আমাদেরকে জানিয়েছেন যে চট্টগ্রামে 15তেও কিন্তু একই ধরনের ভোটের সমীকরণ রয়েছে, কারণ ওইখানে আওয়ামী লীগের প্রার্থী যেমন রয়েছে স্বতন্ত্র প্রার্থীও রয়েছে, এবং স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই যেমন হওয়ার আভাস মিলেছে, একই সঙ্গে দুই প্রার্থীর মধ্যে কিন্তু কঠার লড়াই রয়েছে, উত্তেজনা রয়েছে। এক প্রার্থীর সমর্থকদের মধ্যে আরেক প্রার্থীর সমর্থকদের উপর চড়াও হওয়ার প্রবণতাও কিন্তু রয়েছে। আমরা এসব কারণে পুলিশের প্রশাসনের যেমন ভূমিকা রাখতে হবে, একই সঙ্গে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে হবে। কমল, আপনার কাছে আবার আসলাম যে চট্টগ্রাম 15-এর খবর আপনি বলছিলেন যে 15তে পুলিশ প্রশাসন একেবারে অসহায় হয়ে পড়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে যে দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই, সেসব বিষয় নিয়ে আর কি তথ্য আপনার কাছে আছে এই আসলে? আমি যদি বলি আফজাল, চট্টগ্রামে 16টি আসন রয়েছে, 16টি আসনের মধ্যে 6টি আসন আওয়ামী লীগের ভালো প্রার্থী পেয়েছে বা স্বতন্ত্র তেমন শক্তিশালী নেই, কিন্তু বাকি যে 10টি আসন, সেই 10টি আসনে তুমুল লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত নৌকা সমর্থিত প্রার্থীর সাথে আওয়ামী লীগেরই সাবেক নেতা, আওয়ামী লীগেরই নেতা যারা স্বতন্ত্র নির্বাচন করছেন। আমি তাহলে বাঁশখালী দিয়ে শুরু করি। শেষ দিকে বাঁশখালীতে আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন পেয়েছেন মুস্তাফিজুর রহমান, কিন্তু তার সাথে মুজিবুর রহমান স্বতন্ত্র নির্বাচন করছেন। মুজিবুর রহমান শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। সেখানেও কিন্তু উত্তেজনা বিরাজ করছে দুপক্ষের মধ্যে, এবং সেখানেও কিন্তু ছোটোখাটো সংঘাত হয়েছে। বাঁশখালীর কথা বললাম, বাঁশখালীর পার্শ্ববর্তী হলো সাতকানি লোহাগাড়া, চট্টগ্রাম 15 আসন। সেখানে তো আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন গত 3বারের সংসদ সদস্য আবু রাজা নদবী, এবং তার সাথে স্বতন্ত্র প্রার্থী রয়ে গেছেন উপজেলা সাবেক চেয়ারম্যান এম এ মোতালেব, তিনিও আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে এবং গত 2 থেকে 3 দিন ধরে সংঘাত চলছে। গত রাতও সংঘাত হয়েছে। এক্ষেত্রে মোতালেবের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নদবী, আবু রাজা নদবী, তার সমর্থিত কর্মী, নেতা কর্মীরা এসে তাদের নির্বাচনী ক্যাম্পে হামলা করেছে, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে, প্রচারণা গাড়ি ভাঙচুর করেছে, এমনকি মোতালেবের সমর্থিত এক চেয়ারম্যানের বাড়িতেও তারা হামলা চালিয়েছে। এমনকি পুলিশ যখন তাদেরকে প্রতিরোধ করতে গিয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে বলে কিন্তু স্থানীয় চেয়ারম্যানরা আমাদের কাছে অভিযোগ করেছে। তো তার বলা চলে পুলিশের সেখানে গাড়ি ভাঙচুরের মুখোমুখি পড়েছে এবং সেখানে সংঘাতের মধ্যে ছিল। এবার আসি তার পার্শ্ববর্তী চন্দনাশও কিন্তু এবারও আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম এবং স্বতন্ত্র দাঁড়িয়েছেন আব্দুল জব্বার। সেখানেও কিন্তু তুমুল লড়াই হবে এবং উত্তেজনা চলছে নেতাকর্মীদের মধ্যে, কেউ কাকে ছাড় দিবে না। তার পার্শ্ববর্তী আমরা আসলাম চন্দনাশ, পার হয়ে আসলাম আমরা পটিয়াতে একই অবস্থা। আওয়ামী লীগকে মনোনয়ন পায়নি শামসুল হক চৌধুরী, কিন্তু তার সাথে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম। দুপক্ষে কিন্তু তাদের শক্তি নিয়ে নেমেছে, এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে প্রচারণার শুরুর দিকে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল। তারা স্বতঃস্ফূর্ত একটা ভাব ছিল, কিন্তু যদি স্বতঃস্ফূর্ত ভাব ধরে রাখতে হয় তারা সংঘাত পরিহার করতে হবে এবং প্রশাসনকে কঠোর হতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। যারা আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন তারা যেন কারোর উপর হামলা না করে, ঠিক একইভাবে স্বতন্ত্র যারা প্রার্থী হয়েছেন তারা যেন শক্তি প্রদর্শন না করে। অর্থাৎ মাঠ দখলের লড়াই চলছে এই চট্টগ্রামের 10টি আসনে। শুধুমাত্র 16টি আসনের মধ্যে আমি বারবার বলছি 6টি আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীরা কিছুটা নিরাপদে রয়েছে, কারণ স্বতন্ত্র শক্তিশালী প্রার্থী নেই। বাকি 10টি আসনে তাদেরকে কঠোর শক্তিশালী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে। কেউ মাঠ ছেড়ে দিতে রাজি নয়, কিন্তু যেখানে সংযত হওয়া উচিত আচরণবিধি মেনে চলা উচিত, সেটা কিন্তু অনেক সময় মানা হচ্ছে না বা দেখা হচ্ছে না। কিন্তু আমরা বারবার বলছিলাম যে গত 3 দিন ধরে নানা ধরনের সংঘাত চলছে। এবার একটা আমি আসি উত্তর চট্টগ্রামের মধ্যে। আমি বারবার বলছিলাম উত্তর চট্টগ্রামে কিন্তু শুধুমাত্র রাউজান ফজলে করিম চৌধুরী সুবিধাজনক স্থানে রয়েছেন, এবং রাঙ্গুনি আসনে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদও কিন্তু সুবিধাজনক অবস্থানে রয়েছেন। অপরদিকে যে চট্টগ্রাম 5 আসন, যে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তাকেও কিন্তু শক্তিশালী প্রার্থীর মুখোমুখি হতে হচ্ছে। সেখানে আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগ নেতা শাহজাহান চৌধুরী রয়েছেন, সাবেক বিএনপি নেতা, এখন তৃণমূল বিএনপি করছেন, যিনি ভিপি নাজিম হিসেবে পরিচিত নাজিমুদ্দিন রয়েছেন, এবং আরেকটি আসন বলে চট্টগ্রাম 8 যে আসনটি রয়েছে বোয়ালখালী এবং চাঁদগাঁও আসন, সেখানে কিন্তু জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে সুলাইমান আলম শেঠ। সেখানে কিন্তু শক্তিশালী প্রার্থী রয়ে গেছে আওয়ামী লীগের সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম রয়েছেন এবং সাবেক কাউন্সিলর বিজয় কিষাণ রয়েছেন। অর্থাৎ 8 আসনও কিন্তু ত্রিমুখী লড়াই হবে। সেখানে আওয়ামী লীগের জাতীয় পার্টি, যেহেতু আওয়ামী লীগের প্রার্থী তুলনা হয়েছে জাতীয় পার্টির প্রার্থীর সাথে। কমল, আপনি সার্বিক বিষয়গুলো নিয়েই বলছিলেন যে চট্টগ্রামের আসনগুলোর সার্বিক পরিস্থিতি, কিন্তু বিষয়টি যেটি হয়েছে, যেহেতু চট্টগ্রামে বিএনপিরও একটি অবস্থান রয়েছে, তারা নির্বাচন বর্জন করেছে এবং তারা ভোটারদের নির্বাচন বিমুখ করার জন্য নানা রকম কর্মসূচিও হাতে নিয়েছে। আসলে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বলেন, স্বতন্ত্র প্রার্থী বলেন, তারা কি ধরনের তৎপরতা চালাচ্ছে বা তাদের কৌশলটা কি আসলে ভোটারদের ভোট কেন্দ্রে জানার জন্য? আমি একটু আফজাল, আমি তো একটা বিএনপিকে দিয়ে শুরু করি। আজকে কিন্তু নগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন তার নেতা কর্মীদেরকে নিয়ে কিন্তু ভোটের বিপক্ষে প্রচারণা চালিয়েছেন, লিফলেট বিতরণ করেছেন। তিনি আহ্বান জানিয়েছেন যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না যায়, কারণ এটা তার রাজনৈতিক পলিসি, তারা ভোট বর্জন করছে। অপরদিকে যদি ভোট কেন্দ্রে ভোটার নিতে হয় তাহলে কিন্তু স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ প্রার্থী, সব প্রার্থীকে সংযত আচরণ করতে হবে। ভোটারদের মনে শঙ্কা দেওয়া যাবে না। যেহেতু বিএনপি নির্বাচন আসছে না, তাহলে নির্বাচন করছে কারা? আওয়ামী লীগ, জাতীয় পার্টি ভার্সেস হয়ে গেল আওয়ামী লীগের সাবেক প্রার্থীরা বা স্বতন্ত্র প্রার্থীরা। তাহলে যদি এই শুরুতে, প্রচারণা শুরুতে যদি সংঘাত মুখর হয়ে ওঠে, তাহলে ভোটাররা কিন্তু নির্ভয়ে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে না। তাহলে ভোটের যে পড়ার যে হারটা আমরা বেশ কিছু নির্বাচনে দেখেছিলাম, ভোটার উপস্থিতি সবচেয়ে নগণ্য ছিল, ঠিক সেটাও কিন্তু সে পরিস্থিতি হবে। যদি কেন্দ্রে ভোটার নিতে হয় তাহলে সব আসনেই আওয়ামী লীগের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী যারা যে মাঠ দখলের যে লড়াই করছে, সেই লড়াই থেকে ফিরে আসতে হবে। তাদেরকে সংযত আচরণ করতে হবে। নির্বাচনের আচরণবিধি যে রয়েছে, সে আচরণবিধি মেনে তাদেরকে প্রচারণা চালাতে হবে। তারা যদি ভোট মাঠ দখলের মতো রাস্তা যদি সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। আপনি জানেন এমনিতে সাধারণ ভোটাররা কিছুটা ভোট বিমুখ হয়ে পড়ছে। এর মাঝে যদি সংঘাত হয় তাহলে কিন্তু আরও বেশি। আরেকটি বিষয়, এবারে কিন্তু ভোট গ্রহণ হবে শীত মৌসুমে, পুরোপুরি শীত মৌসুমে। সেই শীত মৌসুমে কিন্তু সাধারণ ভোটাররা কেন্দ্রে যেতে চায় না। একেতে শীত মৌসুম, তার উপর যদি সংঘাত হয় তাহলে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। তাই বারবার বলছি, উৎসবমুখর পরিবেশে কিন্তু 18 তারিখ থেকে প্রচারণা শুরু হয়েছিল, সেটি ধরে রাখা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কেউ সংযত আচরণ করছে না। আমি তো 10টি আসনের কথা বললাম, যেখানে তার মধ্যে 3 থেকে 4টি আসনে সংঘাত চলছে। মাঠ দখলের লড়াই চলা যাবে না। ভোটারদের মন দখল করতে হবে, ভোটারদের মন জয় করতে হবে। প্রার্থীদেরকে সেটি বুঝতে হবে, ভোটারদের মন জয় করে তাদেরকে কেন্দ্রে নিয়ে আসা, তারা যেন কেন্দ্রে এসে ভোট দেয়। একে তো শীতকাল, তার মাঝে বিএনপি আবার ভোট বর্জন করছে, ভোটের প্রতিরোধ করবে তারা। তার মাঝে যদি স্বতন্ত্র প্রার্থী এবং দলীয় প্রার্থীরা যদি এরকম সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে কোনো সাধারণ ভোটার নিজের প্রাণকে নিয়ে সে ভোট কেন্দ্রে যাবে না। তবে এখন বেশি প্রয়োজন প্রশাসনের সচেতন হওয়া, প্রশাসনকে তাদেরকে সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করা। প্রশাসন কিন্তু এখনও দৃশ্যমান সেটি বলা যাবে না। অর্থাৎ আমরা যেটা বারবার বলছিলাম, নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর নানা ধরনের প্রস্তুতি থাকে, তাদের স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় থাকে, কিন্তু সেটি নির্বাচন কেন্দ্র করে হয়। তাই নির্বাচনের আগে যেন সেটি তারা বুঝাই রাখে যে যেসব এলাকায় সংঘাত হচ্ছে, সেসব এলাকায় যেন তারা একটা সুস্পষ্ট অ্যাকশনের নামে, অর্থাৎ কেউ সংঘাতে জড়িত হতে পারবে না। কারো নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, গাড়ি ভাঙচুর বা প্রচারণা যে বাধা সৃষ্টি হচ্ছে, সেটি করা যাবে না। সেটা যদি 18 তারিখ যে পরিস্থিতি ছিল, সে পরিস্থিতি থাকে, তাহলে কিন্তু সাধারণ ভোটার ভোট কেন্দ্রে যাবে। কিন্তু 18 তারিখের পর যে পরিবর্তিত পরিস্থিতি রয়েছে, সেটি যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু সাধারণ ভোটাররা আবারও যে ভোট বিমুখ, সেটি ভোট বিমুখে থাকবে, তারা কেন্দ্রে যাবে না। কারণ শীতের সময় প্রাণ হাতে নিয়ে, সংঘাতের সংখ্যা নিয়ে কেন্দ্রে যেতে কেউ রাজি হবে না। তাই আমি আবারও বললাম, দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম বেশ কয়েকটি আসনে সংঘাত চলছে। সেই সংঘাত নিরসনে দুপক্ষের স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগের প্রার্থী মাঠ দখল নয়, ভোট দখল নয়, ভোটারদের মন দখল, এবং একই সাথে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীকে দৃশ্যমান হতে হবে। ধন্যবাদ কমল, আপনি অনেক সুন্দর করে বিস্তারিতভাবেই চট্টগ্রামের আসনগুলোর ভোটের সমীকরণ বলছিলেন, এবং বেশ কয়েকটি আসনে আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কারণ এই আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তাদের মধ্যেই কিন্তু উত্তাপ ছড়াচ্ছে এবং কথার লড়াই চলছে। এদিকে হবিগঞ্জ 4 আসনে কিন্তু ভোটের সমীকরণ দেখা দিয়েছে, কারণ এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী 2 বারের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, তিনি যেমন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগেরই আদর্শে বিশ্বাস করেন এবং তিনিও একই সঙ্গে হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই যাকে চেনে, তিনিও কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সুমন এবং মাহবুব আলীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস রয়েছে। যদিও ব্যারিস্টার সুমন যেভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, সেক্ষেত্রে আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী মাহবুব আলী, যিনি রয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, তার ঘাড়েই কিন্তু ব্যারিস্টার সুমন নিঃশ্বাস ফেলছেন। এই আসনের ভোটের সমীকরণটা অনেক জটিল, কারণ আমরা দেখেছি যে এই আসনটি বরাবরই আওয়ামী লীগের দখলে। স্বাধীনতার পরে মাত্র 3 বার অন্য দল থেকে সংসদ সদস্য পেয়েছিল, কারণ
বাগান অধ্যুষিত এই এলাকা, এই চুনারুঘাট এবং মাধবপুর। এই আসনে মোট ভোটার সংখ্যা 5,12,308 জন, পুরুষ ভোটার রয়েছেন 2,57,884 জন, 884 জন, মহিলা ভোটার রয়েছেন 2,54,423 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1 জন। সংসদীয় এলাকায় আমি আগেই বলেছি যে চুনারুঘাট ও মাধবপুর এই আসনে মোট বৈধ প্রার্থী 8 জন। আওয়ামী লীগের প্রার্থী মাহবুব আলী 2 বারের সংসদ সদস্য, এবারও তিনি আওয়ামী লীগের টিকিট পেয়েছেন। আর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, তিনি এর আগেও মনোনয়ন দাখিল করেছিলেন কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি, সে কারণে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি এবার নির্বাচন করছেন। এবং 2 প্রার্থীর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কথার লড়াই চলছে, একজন আরেকজনকে আসলে ছেড়ে কথা বলছেন না। এবং ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আমাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিলাম, তিনি শেষ মুহূর্তে তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তার বক্তব্যটি আমরা আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না বা শোনাতে পারলাম না। তিনি বলছেন যে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই আসনটি তিনি উদ্ধার করবেন এবং এই আসনে তিনি জয়ী হবেন। যদিও দুইজনই কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবী এবং খুব কাছাকাছি সময়ে তারা একজন আরেকজনের সঙ্গে তাদের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সেটিও যেমন রয়েছে, কিন্তু ভোটের মাঠে একজন আরেক পক্ষ আরেকজনকে কিন্তু ছেড়ে কথা বলছেন না। মোটামুটি এই হবিগঞ্জ যে 4 আসন, এই 4 আসনে মোটামুটি অ্যাডভোকেট মাহবুব আলী এবং ব্যারিস্টার সৈয়দ সাইদুল হকের মধ্যে লড়া হবে এবং এই আসনে আরও কয়েকজন প্রার্থী রয়েছে, তাদের মধ্যে এই দুজনের নামটি কিন্তু বেশ আলোচনায় রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী প্রচারণায় নবীন থেকে প্রবীণ এক কাতারে প্রার্থীরা, ভোটারদের মন জয়ে নানা কৌশল, কিছু কিছু জায়গায় হামলার অভিযোগ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। চট্টগ্রাম 12 আসনে জমজমাট প্রচারণা, বাড়ছে সংঘাত, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হাতে লাঞ্ছিত স্বতন্ত্রের অনুসারীরা। একই চিত্র চট্টগ্রাম 15তেও। এবং মাগুরা 1 আসনে সবার নজর নৌকার কাণ্ডারি সাকিব আল হাসানের দিকে, বিশ্বজয়ী খেলোয়াড় এবার ভোটের পরীক্ষায়, মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী। এই ছিল ভোটের সময়, এরপর দেখবেন রাতের সময়, সঙ্গেই থাকুন সময়ের।